চেরাপুঞ্জি, যার স্থানীয় নাম সরা, যা মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার একটি অঞ্চল। চেরাপুঞ্জির কথা মাথায় আসলেই প্রথমেই যেটা আমাদের মনে পড়ে সেটা হলো সর্বোচ্চ বৃষ্টিপাত। হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল হলো এই চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চল। যদিও এখন বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে। চেরাপুঞ্জির উচ্চতা 4690 ফুট। চেরাপুঞ্জিকে প্রায়শই পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছে। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 54 কিলোমিটার। হ্যাঁ, শিলংয়ের কথা মনে পড়তেই বলে রাখি, শিলংয়ের লোকাল সাইটসিংয়ের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে কোন কোন সাইটসিংগুলো করতে পারেন। আর তাহলে চলুন ট্রিপটা শুরু করা যাক। দিন সন্ধ্যায় পুলিশ বাজার থেকে আমরা একটা গাড়ি 3 দিনের জন্য বুক করে নিয়েছিলাম। সকালবেলায় শিলং থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আগেই তো আপনাদের বললাম আমরা চেরাপুঞ্জি যাব, কিন্তু রাস্তায় সাইটসিং করতে করতে। প্রথমেই আমরা যাব এয়ারফোর্স মিউজিয়াম। এখানে টিকিট 40 টাকা। প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই এয়ারফোর্স মিউজিয়াম থেকে আজ আপনার ট্রিপটা শুরু করতে পারেন। এখানে আসার সময় অবশ্যই কিন্তু আপনার আইডি কার্ডটি নিয়ে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন ভারতীয় বিমান বাহিনীর ইতিহাস, কৃতিত্ব এবং সরঞ্জাম। এখানে ভিতরে ভিডিও করার অনুমতি নেই, তবে আপনারা ফটো তুলতে পারেন ফ্ল্যাশ অফ করে। এখানে বিমান বাহিনীতে কর্মরত সাহসী পুরুষ ও মহিলাদের ইউনিফর্ম, ছবি এবং শিল্পকর্মের একটি সংগ্রহ রয়েছে। এখানে কিছু বিমানও রাখা রয়েছে। এখানে আসলে আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। শিলং থেকে এর দূরত্ব 11 কিলোমিটার। তাছাড়াও এখানে রয়েছে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলির কালচার। তাদের পোশাক আশাক, তাদের জীবন জীবিকা ঠিক কেমন হয় তারই কিছু নিদর্শন এখানে রয়েছে। মিউজিয়ামের বাইরেটাও আপনারা একটু ঘুরে দেখে নেবেন। এখানে কিছু হেলিকপ্টার রাখা রয়েছে। এই পুরো মিউজিয়ামটি ঘুরতে আপনাদের 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এয়ারফোর্স মিউজিয়াম দেখার পর আমরা চলে এসেছি খুবই পপুলার একটি ট্যুরিস্ট স্পট এলিফ্যান্ট ওয়াটারফল, যার খাসি নাম হলো কা খাসেত লাই পাথেং, যার অর্থ হলো 3 ধাপের জলপ্রপাত। এই নামটি স্থানীয়ভাবে ব্যবহৃত হয়। শিলং পুলিশ বাজার থেকে এর দূরত্ব 12 কিলোমিটার।
এখন আমরা এই এলিফ্যান্ট ফলসের কাছে চলে এসেছি। এখানে কিন্তু 3টি ধাপে ফলসটি রয়েছে। এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফলসটা। ফার্স্ট ফলসটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা এদিকে সেকেন্ড আর থার্ড ফলসটার দিকে এগিয়ে চলেছি। এটাতে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদের নামতে হবে। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি ফলসের। উপরে আপনাদের ফার্স্ট ফলসটা দেখিয়েছিলাম, আর কিছুটা সিঁড়ি দিয়ে নামার পরে এই যে ডান দিকে এটা হলো সেকেন্ড ফলস। আর মেন যে ফলসটা সেটা দেখার জন্য আমাদের আরেকটু নিচের দিকে নামতে হবে। এই জলপ্রপাতগুলো দেখার সবথেকে ভালো সময় হলো বর্ষাকাল। আমরা যেহেতু শীতকালে এসেছি তাই জল এখন অনেকটাই কম আছে। একটি হাতির আকৃতির শিলা দেখার পর থেকে ব্রিটিশরা এই জলপ্রপাতটির নাম দিয়েছিলেন এলিফ্যান্ট ফলস। যদিও এই শিলাটি 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু নামটি দীর্ঘস্থায়ী হয়ে গিয়েছে। এই যে আমরা এখন থার্ড ফলসটার কাছে চলে এসেছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন থার্ড ফলসটা। এখান থেকে আপনারা এখানকার যে লোকাল ড্রেস সেটি পরে আপনারা ফটো তুলতে পারেন। মেঘালয় 3 ধরনের পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত: গারো, খাসি আর জয়ন্তিয়া হিলস। খাসি হিলসের মানুষদের পেশা হলো মূলত সবজির চাষ, আর জয়ন্তিয়া হিলসের মানুষদের কয়লার ব্যবসা। 1972 সালের 21শে জানুয়ারি অসম রাজ্য থেকে 2টি জেলা নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়েছিল। এর আগে মেঘালয় অসম রাজ্যেরই অংশ ছিল। এখন আমরা এই ভ্যালি ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে এখন রোদ ঝলমলে আকাশ, তো খুব সুন্দরই লাগছে ভ্যালিটা, আপনাদের সেটা দেখাবো। আর এখানে অনেক খাবারের দোকানপত্র রয়েছে। উপর থেকে এই ভ্যালির ভিউটা আপনারা দেখতে পাবেন, কিন্তু আরও সুন্দরভাবে যদি আমরা প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করতে চাই তাহলে আমাদের এই সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। মেন যে ভিউ পয়েন্টটি আছে ওটাই যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সিঁড়ি দিয়ে যেতেই হবে। এই জায়গাটা এতটা সুন্দর, এক কথায় বলতে গেলে স্বর্গ। শিলং থেকে এর দূরত্ব 30 কিলোমিটার। এখানে তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গ্রিন ভ্যালির দিকে।
এখানে যখন আপনারা রাস্তা দিয়ে যাবেন পাশেই কিন্তু এই মগডগ টেম্প্যাপ ভ্যালিটি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। মানে পুরো রাস্তাটাই এই ভ্যালির পাশ দিয়ে আপনারা যাবেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর এই ভ্যালির ভিউ আর চারিদিকে সবুজ আর সবুজ, সত্যি এত অসাধারণ মেঘালয়ে না আসলে আপনারা জানতেই পারবেন না। দূর আসার পর একটা ফাঁকা জায়গায় আমাদের ড্রাইভার দাদা গাড়িটা একটু দাঁড় করালেন, আর এত সুন্দর একটা দৃশ্য সামনে, জাস্ট অসাধারণ। আপনারা যদি আসেন আপনাদেরও এইরকম গাড়ি থেকে নামতেই হবে। এখানে আমি ঘোরার জন্য বলিনি, শুধু একটুখানি কামাখ্যা মন্দিরে পুজোটা দিতে হলে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটার উপরে উঠলে পুরো ভ্যালির ভিউ পয়েন্টটা উপর থেকে আপনারা দেখতে পাবেন, সেটাই এখন আমরা যাচ্ছি। এখানে টিকিট আছে 20 টাকা। এই ভিউ পয়েন্টটাই হলো গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে আসার জন্য বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। মেঘালয়ের যে কটা স্পট আমরা ঘুরবো বেশিরভাগটাই কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে বা নিচে নামতে হবে, ছোট ছোট একটু ট্রেক আছে। এখন আমরা চলে এসেছি ভিউ পয়েন্টটার উপরে। এখান থেকে খুবই সুন্দর লাগছে। এই যে আমার পিছনে রয়েছে ভ্যালি, এই যে এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা যারা একটু হাঁটাচলা করতে পারবেন, এই সিঁড়ি উঠতে পারবেন, তারা কিন্তু এখানে অবশ্যই আসবেন। জায়গাটা মানে উপর থেকে পুরো ভ্যালির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একটি জায়গা। এবার আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভস। গাড়ি থেকে নামার পর বাঁদিকে একটা বোর্ড দেখতে পাবেন, যেখান থেকে আপনারা দেখে নেবেন কি কি দেখার আছে। আর সামনেই টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম পার হেড 100 টাকা, আর পার্কিংয়ের জন্য নিল মাত্র 20 টাকা। আমরা এখন এই ফার্স্ট স্পটের দিকে যাচ্ছি। প্রথমেই এই যে যাচ্ছি এটা হলো একটা ওপেন কেভ, এটা নিচ দিয়েই আমরা এখন যাব। এই যে পাহাড়গুলো পাশে দেখছেন এগুলো হলো চুনা পাথর ও বেলে পাথর দিয়ে তৈরি। সামনে একটা ওয়াটারফল আছে স্পট নাম্বার 2, যদিও জল তেমন নেই। আপনারা মেঘালয়ে ওয়াটারফলকে যদি পরিপূর্ণ অবস্থায় দেখতে চান তাহলে কিন্তু বর্ষাকালে আসতে হবে। বৃষ্টির সময় না এখানে জলটা খুব জোরে পড়ে, কিন্তু এখন মানে বৃষ্টি তো নয়, শীতকাল, সেই কারণে ঝর্ণায় কোনো জলই নেই। সব স্পটগুলো ডিরেকশন দেওয়া আছে, আর এখানকার যে লোকাল ভাষা ওই ভাষাতেই কিন্তু সব লেখা আছে, যেগুলো পড়ার ক্ষমতা আমার নেই।
তাই আর আপনাদের বললাম না, আপনারা যখন আসবেন পড়ে নেবেন। শিলং পুলিশ বাজার থেকে এর দূরত্ব হলো 47 কিলোমিটার। इधर ही रुके रहे। जूते क्यों निकाल रहा? पहन। उल्टे पहनो है। দুটো পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা 3 নম্বর পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে এটা হলো আমাদের 3rd নম্বর পয়েন্ট। এবার আমরা যাচ্ছি আমাদের 4 নম্বর পয়েন্টের দিকে। 4 নম্বর পয়েন্টে একটি গুহা আছে, এখন সেটাই যাচ্ছি। বালি, পাথর এবং কাদামাটি দিয়ে তৈরি এই গুহাটি 2019 সালে প্রথম আবিষ্কার করেন পার্ক কমিটির কিছু সদস্য, যাদের নাম সামনে ওই বোর্ডে লেখা আছে। এই গুহাটি 78 মিটার গভীর, যদিও শেষ প্রান্ত থেকে 8 মিটার আগে থেকেই ছিল। 24শে এপ্রিল 2019 তারিখে ভারী বৃষ্টিপাতের প্রভাবে এবং পার্ক কমিটির সদস্যদের সহায়তায় গুহাটি আরও 70 মিটার পর্যন্ত প্রশস্ত হয়। ভারী বৃষ্টিপাতের আগে স্থানীয়রা গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না, কারণ এটি সম্পূর্ণরূপে বালির পাললিক শিলা দিয়ে ঢাকা ছিল। চার নম্বর স্পটের থেকে বেরিয়ে আমরা এখন 5 নম্বর স্পটের দিকে যাচ্ছি। এটা হলো রুট ওয়াটারফল। এটা হলো রুট ওয়াটারফল। তা বাবা এখানে কিছু শিকড় ঝুলে আছে পাহাড়ের গা বেয়ে, আর পাহাড়ের উপর থেকে এই শিকড় বেয়েই জল নিচে পড়ছে। এটাই হলো রুট ওয়াটারফল। আর নিচ দিয়ে এইরকম রাস্তা আছে, আপনারা এর নিচে এইভাবে আসতে পারবেন। এবার 6 নম্বর পয়েন্টের দিকে আমরা এগিয়ে চললাম।
6 নম্বর পয়েন্টটা আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা 7 নম্বর পয়েন্টের দিকে যাচ্ছি। আর এবার এলাম 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চারা যেভাবে মায়ের গর্ভে থাকে প্রথম অবস্থায় সেই রকম একটা শেপ রয়েছে এখানে পাহাড়ের উপর। এখানকার যে লোকাল ড্রেস, এখানেও পরে ফটো তোলার জায়গা আছে, আপনারা এখান থেকেও ড্রেস পরে ফটো তুলতে পারেন। এই যে বাঁশের রাস্তাটা দিয়ে আমরা পেরিয়ে এলাম, এটাই ছিল আমাদের 9 নম্বর পয়েন্ট। আর এই যে পাহাড়ের মধ্যে দিয়ে জল পড়ছে, এই জায়গাটা হলো আমাদের 10 নম্বর পয়েন্ট। এখানকার মানুষজন এই যে জলটাকে অনেক পবিত্র বলে মনে করে। ওনাদের যদি কোনো শরীর অসুস্থ হয় তাহলে ওনারা এই জল পান করলে নাকি সুস্থ হয়ে যায়। গার্ডেন অফ কেভসের 11 নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো এই হার্ট শেপের রকটা। গার্ডেন অফ কেভসটা পুরো ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এবার আমরা এলাম আরোয়া কেভ। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 10 টাকা। যেখান থেকে আপনারা গাড়ি পার্কিং করবেন সেখান থেকে কিন্তু বেশ কিছুটা রাস্তা আপনাদের হেঁটে আসতে হবে। আপনারা যারা আরোয়া কেভ আসবেন এই রাস্তা দিয়ে এসে এদিকে কিন্তু এখান থেকে 2টো রাস্তা রয়েছে। এদিকে সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই রাস্তাটা দিয়েই যাবেন, কারণ এই রাস্তাটা কিন্তু যেতে হলে আপনাদের কোনো কষ্ট হবে না। আর আপনারা যদি এই উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে যান, রাস্তা কিন্তু ভীষণই খারাপ। আমরা প্রথমবার গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, আপনাদের সেটা দেখাবো। আর এসেছি এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আপনারা একটা ভিউ পয়েন্টও পাবেন, আর এই রাস্তাটাই কিন্তু ফিরে আসারও রাস্তা। এখান দিয়ে আমাদের যেতে হবে উপরে। এইটা না একদম জঙ্গলের মধ্যে, আর রাস্তাটা তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ কি ভীষণ খারাপ রাস্তা। এখানে কিন্তু খুব সাবধানে উঠতে হবে। এই গুহার চুনাপাথরের দেয়ালে আপনি ক্রাস্টেশিয়ান খোলস এবং মাছের জীবাশ্ম দেখতে পাবেন। গুহার ঢোকার মুখেই কিছুটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আপনাদের নিচে নেমে তারপর গুহার ভিতর ঢুকতে হবে। এই গুহাটি প্রায় 300 মিটার লম্বা। এটি ঘুরে দেখতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এই কেভটা খুবই অ্যাডভেঞ্চারাস। এই কেভের কিছু কিছু জায়গায় আলো আছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু একদমই অন্ধকার, তাই আপনারা যখন আসবেন খুবই সাবধানে যাবেন।
রাস্তা বানানোর ট্রাক্টর নাই গোয়া থেকে আমরা বেরিয়ে এসেছি আর পাশেই আপনাদের বলেছিলাম একটা ভিউ পয়েন্ট আছে। এই যে এইটাই হলো সেই ভিউ পয়েন্টটি, খুব সুন্দর এখান থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে। আর এই ধারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়াখাবা ফলসটাকে কিন্তু এখান থেকে দেখা যায়। এখন যেহেতু জল নেই তাই দেখা যাচ্ছে না। আমাদের পরবর্তী গন্তব্য রামকৃষ্ণ মিশন মিউজিয়াম। এটা একটি স্কুল আর এখানে মিউজিয়ামও আছে। এখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি রাখা রয়েছে আর এখানে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে। এখানে একটি রেন গাছ রাখা রয়েছে আর পাশে এখানে একটা বোর্ড আছে, এখানে প্রতিদিন বৃষ্টিপাতের পরিমাণটা লেখা হয়। এখানে মিউজিয়ামে গারো খাসি জনগোষ্ঠীর ইতিহাস বর্ণনা করা আছে। এই মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা চাইলে এখানে আসতে পারেন, বেশ ভালোই। এই মিউজিয়ামটি পুরোটা ঘুরে দেখতে আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ভারতবর্ষের তৃতীয় উচ্চতম জলপ্রপাত হলো এই নকালিকাই ওয়াটারফল। এটি মেঘালয়ের ইস্ট খাসি হিলসে অবস্থিত আর এর উচ্চতা হলো 1120 ফিট। নকালিকাই ওয়াটারফলসের ভিউ পয়েন্ট থেকে আপনারা এই সোজা রাস্তায় একটু হেঁটে আসলে এই জায়গাটা দেখতে পাবেন। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, এখান থেকে আপনারা সোজা নকালিকাই ফলসের একদম নিচে যেতে পারবেন। পুরোটাই এরকম সিঁড়ি করা রয়েছে, এটা আপনাদের ট্রেক করে নিচে যেতে হবে। আপনারা যদি নকালিকাই ফলসের নিচে একদম ট্রেক করে যেতে চান তো এই রাস্তাটা দিয়ে যেতে পারেন।
এখানে আশেপাশে অনেক দোকান আছে, আপনারা চাইলে কিছু কিনতে পারেন। এবার আমরা চলে এলাম নরসিংথিয়াং ফলস বা সেভেন সিস্টার ফলস। এটি ভারতবর্ষের ৫ম উচ্চতম জলপ্রপাত এবং চেরাপুঞ্জির সবথেকে পপুলার একটি ট্যুরিস্ট স্পট। এটি ইস্ট খাসি হিলসে অবস্থিত। সেভেন সিস্টার ফলসে যেহেতু জল নেই, আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা চলে এলাম মসমাই কেভ। এখানে এন্ট্রি ফি ৩০ টাকা এবং বাচ্চাদের ২০ টাকা। এখানে আসার পর একটা সমস্যা হচ্ছিল, টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছিল, কারণ ভিতরে প্রচুর লোকের ভিড় হয়ে গিয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা টিকিট পেলাম, আর এখন ফাইনালি আমরা কেভের ভিতর যাচ্ছি। এই কেভটি ১৫০ মিটার লম্বা। স্ট্যালেকটাইট এবং স্ট্যালেগমাইট শিলা দিয়ে গঠিত এই গুহাটি। যারা অ্যাডভেঞ্চার খুব পছন্দ করেন এখানে তারা অবশ্যই একবার আসবেন, খুবই ভালো লাগবে। आराम से घर बना चलो बस। हाँ, दूरी बनाओ ना, गैप बनेगा। नहीं मत जाने का कोई मतलब नहीं। साइड दी तो कर लगता क्या नहीं मत जाने का कोई मतलब नहीं। साइड दी तो कर लगता क्या কোথায় ওদিক দিয়ে আলো দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে এই শেষ এইটুকুই আলো দেখতে পাওয়া যাচ্ছে, আলো দেখতে পাওয়া যাচ্ছে। হাইটটা তো খুব ছোট। কখন বাজে যাবে একটু কখন যাবে কোনি হতো রে তুমি সবাই বলতো যাবো যাবো একটু করে নিয়ে আসবো করে যাচ্ছ ছবি তুলতে ছবি তুলতে হবে না। এই এটা নরাসনি হয়ে গেলে তারপরে বুঝতে পারবো। क्लोज होते जाता है, डाउन फटा कैमरा बारिश के साथ बारिश और जड़ गई मेरा हाथ ना देख लो तुम्हारा साल की गाड़ी एखानটা দেখো ঘর মুখটা এসে তোয়ার পাস चलो
আমরা চেরাপুঞ্জিতে এই হোটেলটাতে রয়েছি। এই যে আমাদের রুমটা একদম এই সামনেই। হোটেলের রুমটা খুবই সুন্দর ছিল আর আমাদের পার নাইট নিয়েছিল 1200 করে। এখানে যে ইকো পার্কটি রয়েছে, আমাদের হোটেলটা ইকো পার্কের একদমই পাশেই। আর ইকো পার্কে আমরা এখন যাব না, যেহেতু সন্ধে হয়ে গেছে। পরের দিন সকালে আমরা যাব এবং আপনাদের দেখাবো। আমাদের ড্রাইভার দাদা এই রেস্টুরেন্টটায় আমাদের রাতের ডিনারের জন্য নিয়ে এসেছিলো। আপনারা যদি ইকো পার্কের কাছে থাকেন কোনো হোটেলে, তাহলে এইটায় আসতে পারেন খেতে। খাবার দাবার খুবই ভালো ছিল। আমরা এক থালি নিয়েছিলাম, পার প্লেট নিয়েছিল 220 করে। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।